দল, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। জি। আজকে আজকে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি আপনি আরো সামনের দিকে নিয়ে যেতে চান, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী যদি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ভুলে যায়, তাহলে তো ভালো সেনাবাহিনী হতে পারবে না। ঠিক একইভাবে বাংলাদেশের মানুষকে যদি ভালো রাজনীতি করতে হয়, আওয়ামী লীগ ছাড়া সেটা হয় না। এখন আমরা চাচ্ছি একটু তাত্ত্বিক ভাবে প্রথমে জায়গাটাকে মজবুত করতে, কারণ নীতি এবং আদর্শের জায়গাটা দুর্বল হয়ে গেলে আপনি যত সংগ্রামী করেন, যত আন্দোলনই করেন, যত যুদ্ধই করেন, ওই যুদ্ধে জয় করা সম্ভব নয়। যুদ্ধ গুলি দিয়ে, কামানের গোলা দিয়ে জয় করা যায় না। যুদ্ধ জয় করতে হয় নেতৃত্ব দিয়ে, নীতি, আদর্শ এবং একটা স্বপ্ন দিয়ে। যে আমরা আমরা ইতিহাসের পাঠে আসছি। আমি এই বক্তব্যের দিকে আর একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই। পুরো বক্তব্যটি আমি শুনেছি শেখ হাসিনার। তিনি তার ওনার পরিবারের কথা উল্লেখ করেছেন, মুক্তিযুদ্ধের শহীদদের কথা উল্লেখ করেছেন, ঠিক আছে, যেটি উনি সব সময় করেন। কিন্তু জুলাই অভ্যুত্থানে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 মানুষ নিহত হয়েছেন, হাজার হাজার মানুষ আমরা সবাই জানি আহত হয়েছেন, 30,000-এর মতো বলা হচ্ছে উইন্ডেড আছে, চক্ষু নাই, পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের ব্যাপারে ওনার কোনো অনুশোচনা নাই কেন? এবং সকলের বক্তব্যের মধ্যে এত বড় একটা মেসাকার হলো বাংলাদেশে, এই বক্তব্যের মধ্যে কি উনি কি এখনো অনুতপ্ত নয় বাংলাদেশে এত বড় একটা জেনোসাইড হয়ে গেছে? এটা বিশ্বব্যাপী সব জায়গা থেকে প্রশ্ন আসতেছে। প্রথম কথা হচ্ছে যে 5ই আগস্টের প্রেস কনফারেন্সটাতে উনি ডিসেম্বরে দেশে আসবেন, এই ব্যাপারটা একেবারে পরিষ্কার। কিন্তু ওনার বক্তব্যটা কি বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে নাকি বক্তব্যটা বিদেশি করসপন্ডেন্ট মানে সাংবাদিকদের উদ্দেশ্যে, এই ব্যাপারটা পরিষ্কার হয় নাই। আর 2 নাম্বার একটা প্রশ্ন চলে আসছে, আমি মনে করি সামনের দিনে হয়তো এটা পরিষ্কার উনি করবেন বা ওনার পক্ষ থেকে কেউ করবেন। সেটা হচ্ছে যে ঠিক আছে, আমরা দাবি করছি 800 লোক মারা গেছে, 1500 নয়। তাহলে যদি 800 লোকও মারা যায়, তাহলে সে 800 লোকের ব্যাপারে আমাদের মন মানসিকতা কি, আমাদের চিন্তা ভাবনা কি, এটা পরিষ্কার করা দরকার। এটা আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। এতে যদি আমার নিজ দলীয় ভাই বোনেরা আমাকে গালিগালাজও করেন, আমি তাদেরকে বলবো যে দেখেন, এট দ্য এন্ড অফ দ্য ডে ওয়েন ইউ ইন দ্য গভর্নমেন্ট, আপনি যখন সরকারে থাকবেন, তখন আপনি যদি কাউকে হত্যা করেন, ওটার দায়ভার যেমন আপনার, ঠিক একইভাবে আপনি সরকারে থাকা অবস্থায় অন্য কেউ যদি হত্যা করে ফেলে কাউকে, সেটার দায়ভারও আপনার। যদি সেটা না হতো তাহলে সভ্য জগতে সরকারের কোনো প্রয়োজন হতো না। যদি সেটা না হতো তাহলে সভ্য জগতে বিচারিক ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, তদন্ত, শাস্তি দেওয়ার যে প্রক্রিয়া, এসব কোনো কিছুরই প্রয়োজন হতো না। তাহলে তো কোনো দায় গ্রহণ না করেই আমরা একে অপরের উপরে শুধু দায় চাপিয়ে দিতে পারতাম। সো আমার মনে হয় যে রাদার দেন দ্য নাম্বার, জুলাই আগস্টের আন্দোলনকে ঘিরে যেই হতাহত হয়েছে, সেটা যদি 1500 থেকে বেশিও হয়, কারণ পুলিশ কতজন মারা গেছে এক্সাক্ট ফিগারটা আমার জানা নাই, আমার আর যাই হোক জানা নাই। আর জুলাই আগস্টের আন্দোলনে যারা মারা গেছেন সেই ফিগারটা জাতিসংঘ বলছে 1500, আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সজীব জয় ভাই বললেন 800। তো সেটা যদি 800 হয়, এই 800-র ব্যাপারে আমাদের কি দায়িত্ব বা আমাদের কি মন মানসিকতা, আমরা আগামী দিনে এই ব্যাপারে কি করব, সেই জায়গাটা পরিষ্কার এখনো হয় নাই। সেটা পরিষ্কার করা আমি মনে করি খুব জরুরি। মানে আপনার সাথে আমি একমত। যেহেতু সংখ্যাটা বড় জিনিস নয়, আমরা যদি 69-এর অভ্যুত্থান, 90-এর স্বৈরাচারের পতন, এটাও একটা অভ্যুত্থান হয়েছিল, এটা ধরি, সে সংখ্যায় নূর হোসেন কয়জন ছিল তখন, আসাদ, না, সংখ্যা দিয়ে তো বিচার হয় না। এর থেকেও বড় শক্তিশালী উদাহরণ হবে 1952 সালের ভাষা আন্দোলনের জন্য, যখন রফিক, জব্বার তারা আত্মাহুতি দিলেন। নিশ্চয়ই সেই সংখ্যা তো আর শত শত নয়, কিন্তু বাংলার মানুষের লুকায়িত যে আকুতি ছিল যে তারা বাংলা ভাষায়, তাদের মায়ের ভাষায় কথা বলবে, সেই আন্দোলন তো কিছুটা হলো প্রাথমিক একটা সাফল্য দেখেছে। বাংলায় আমরা কথা বলতে পেরেছি, বাংলা আমাদের প্রশাসনিক ভাষা হয়েছে। কিন্তু হ্যাঁ, সেই আন্দোলনের বার্তা আরো বড় ছিল, যে সত্যের উদযাপনটা হবে জাতির একটা বিরাট বড় মুকুটের জায়গা, সেটা হয়তো বা হয় নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যখনই কোনো গণ অভ্যুত্থান হবে, সেটা আপনার আমার ভালো লাগুক বা না লাগুক, গণ অভ্যুত্থানটা কেন হলো, প্রথম কথা সেটা আমাদের উপলব্ধিতে আনতে হবে। এবং সেখানে যদি আমাদের কিছু করণীয় থাকে, সেটা আমাদের করতে হবে। সেটা বর্তমানে করা যেতে পারে, ভবিষ্যতে করার প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে, অথবা যে কোনো গণ অভ্যুত্থান মোকাবেলা করতে গিয়ে যে মানুষটি মারা গেল, যেটা সাকিব আল হাসানের বক্তৃতায় খুঁজে পাওয়া যায়, যে যেই মারা যাক
তার ওই সন্তান তো কোনো মায়ের সন্তান, জি। সেই সন্তানটা কোনো মায়ের স্বপ্নকে ধারণ করে, সে কোনো একটা পরিবারের স্বপ্নকে ধারণ করে। এখন ওই সন্তান যদি আমার পক্ষেও হয়, সে মৃত্যুবরণ করলে তার ব্যাপারে আমি কি করতে চাই, আমার কি অনুভূতি আমাকে বলতে হবে। ওই সন্তান যদি আমার বিরুদ্ধেও হয়, তারপরেও আমাকে বলতে হবে আমার কি অনুভূতি এবং আমি কি করতে চাই। গণতন্ত্রের সৌন্দর্য ওই জায়গাটাতেই যে সকলে আমার পক্ষে থাকবে এমন কোনো কথা নাই। মানুষ আমার বিপক্ষে যেতে পারে, মানুষ আন্দোলন করতেই পারে। এবং রাশেক ভাই, এই হত্যাযজ্ঞর অর্ডার দেওয়া হয়েছে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা যিনি ওবায়দুল কাদেরের একটা অডিও হয়তো আপনি শুনেছেন, আমার কাছে আছে, এটা আমার ফোনে আছে, যে উনি সাদ্দাম হোসেনকে বলছেন তোমরা মারো না কেন। উনার আরো অনেকগুলা অডিও আছে, যাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার জন্য কারফিউর কথা বলা আছে ধারাবাহিকভাবে। এটা গত এটা বলছেন 11 জুলাই 2024, যেটা আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অডিওটা প্রেস করা হয়েছে, আপনি জানেন। এটা অর্ডার দিয়ে হত্যাযজ্ঞ চালানো, এটা তো আব্দুল্লাহ পুলিশের আইজিপি, উনারও তো বক্তব্য আছে কারা কারা, উনি তো রাজসাক্ষী হয়ে আসলে অ্যাডমিট করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে এটা ইনিসেন্ট ভাবে কাউকে যে জাস্ট করা হয়েছে, ওনারা জানেন না, ওনাদের অর্ডার ছাড়া হয় নাই, এরকম তো কিছু না। এটা আপনি নিশ্চয়ই, এটা কিভাবে আপনি উত্তর দিবেন? ওবায়দুল কাদেরের অর্ডার আছে, যে আপনি শুনাইতে পারি আমি এখন আপনাকে এখানে, আমি যদি আপনি একটু আমাকে দেন, আমি এটা শুনাই। মারো না কেন ওদের? আমি একটা দিতে বললাম, একটা দিতে পারবো স্যার। কি অবস্থা? আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে, 3000-এর মতো স্টুডেন্ট আছে। ওরা 1টা পর্যন্ত স্যার, যে 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার, ওই যে আন্দোলনকারীরা। কখন? 8:30টায় সংবাদ সম্মেলন করবে, 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে কাল কেন মারো না কেন ওদের? হ্যাঁ, আপনি নিশ্চয়, আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা। আমি শুনতে পাচ্ছি, তবে এখানে আমার 3টা ভার্সন আছে এই বক্তব্যটা নিয়ে। প্রথম কথা, যদি এটা এআই দিয়ে নির্মিত হয় তাহলে এটার দায়ভার তো আর কেউ নিবে না, 1। 2 নাম্বার, যদি উনি সত্যি এটা বলে থাকে, তাহলে এত বড় একজন নেতার এই ধরনের বক্তব্য এভাবে দেওয়াটা হয়তো বা ঠিক না। আর 3 নাম্বার হচ্ছে যে এখানে উনি হত্যা করার নির্দেশ দেন নাই, উনি বলছেন মারো না কেন, মানে পিটাও না কেন। এটা যে সঠিক না, এটা যে সঠিক সেটা আমি বলছি না, আমি এটাকে সমর্থন করি না। আই ডোন্ট সাপোর্ট দিস, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি বলতে চাচ্ছি যে এই বক্তব্যটাকে আমি সাপোর্ট করি না। হ্যাঁ, আর চতুর্থত যেটা সবচেয়ে বড় কথা বের করা দরকার, সেটা হচ্ছে দুর্দান্ত প্রতাপশালী আওয়ামী লীগ সরকার, যে সরকারের প্রত্যেকটি শাখা প্রশাখা আমাদের নিয়ন্ত্রণে ছিল। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় ব্যক্তি জনাব ওবায়দুল কাদের এবং বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ ব্যক্তি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, তাদের দুজনের কথোপকথন কোন ব্যক্তি সরকারের থেকে সরকারের যন্ত্র ব্যবহার করে রেকর্ড করলো, এটা যদি আপনি বের না করতে পারেন, তাহলে যেটা হবে, বা এটা নিয়ে আপনি যে প্রশ্ন না করেন, তাহলে যেটা হবে যে বাংলাদেশের আসলে কোনো মানুষই আগামী কোনো দিন নিরাপদ নন। কারণ এখানে তো একটা অন্যায়ের বা একটা অপরাধের বা একটা সংঘর্ষের কথা বেরিয়ে এসেছে, আরো অনেক ধরনের গোপন কথাই তো সামনের দিনে বেরোতে থাকবে। তার মানে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে সরকার হিসাবে, গত সরকার বা বর্তমান সরকার, আমরা কি, গ্রিক মিথোলজিতে একটা কথা আছে প্যান্ডোরাস বক্স, আমরা কি প্যান্ডোরাস বক্স খুলে দিলাম কিনা, যেখানে আমাদের টেলিফোন কনভারসেশন, আমাদের চলাফেরা, এভরিথিং ইজ আন্ডার সার্ভেলেন্স। অর্থাৎ মানুষ হিসাবে আমার প্রাইভেসির যে অধিকার, সেটা বাংলাদেশের জনমানুষের সেই প্রাইভেসি অথবা ব্যক্তি সময়ে বা ব্যক্তি অধিকারের যে জায়গা, সেটা কি চিরতরে আমরা নষ্ট করে দিলাম কিনা, এটা কিন্তু ভেবে দেখার ব্যাপার আছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, অনেক সময় অনেক অডিও লিক হয়, তারা কিন্তু ওই অডিও লিক ধরে ওই অপরাধ বা অন্যায়ের বিচার যেমন করে, ঠিক একইভাবে কেন লিক হলো, কে লিক করলো,
কে ওই ব্যক্তির কথা রেকর্ড করতে বললো সেটাও তারা বের করে নিয়ে আসে। দিস ইজ এক্সট্রিমলি ভাইটাল। এবং যার অধীনেই এই যন্ত্র ছিল তাকে আওয়ামী লীগের উচিত প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, তাকে শাস্তি দেওয়ার, যে হাউ ডেয়ার ইউ রেকর্ড দ্য ভয়েস অফ মাই অনারেবল প্রাইম মিনিস্টার, বিকজ শি ওয়াজ এট দ্যাট টাইম প্রাইম মিনিস্টার, উনি প্রধানমন্ত্রী ছিলেন। হাউ ডেয়ার ইউ রেকর্ড দ্য ভয়েস অফ দ্য অনারেবল মিনিস্টার মিস্টার ওবায়দুল কাদের, কারণ তখন তিনি অবশ্যই মন্ত্রী ছিলেন। তাহলে আপনি বোঝেন যে আমাদের ওখানে কত বড় দানব আমরা তৈরি করেছিলাম, যেই দানব কারো কথা রেকর্ড করা বাদ দেয় নেই। ঠিক, আপনার আমি আরেকটা ঘটনা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যেটা শেখ হাসিনা খালেদা জিয়াকে ফোন করেছিলেন, আপনার নিশ্চয় মনে আছে, ইলেকশনে নেওয়ার জন্য 14 সালে। তখন এই সাথে সাথে এই অডিওটা চলে যায় সমস্ত মিডিয়ায়, চ্যানেল 71 থেকে। তখন বলা হয়েছে যে শেখ হাসিনা নিজের অফিস থেকে এই রেকর্ডটা তিনি ছেড়ে দিয়েছিলেন, অথচ খালেদা জিয়া ওই পাশ থেকে উনি জানতেন না, ওনার কথা থেকে বোঝা যাচ্ছে শেখ হাসিনা খুব ডিফেন্সিভ ভাবে কথা বলছিলেন, কথা বলার ধরনেই বোঝা যাচ্ছে উনি তো ওনার সেফ জায়গা থেকে কথা বলছেন, খালেদা জিয়া উনার একটু অ্যাগ্রেসিভ ভাবে কথা বলছিলেন, আপনার মনে আছে? তখন তো রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলা কিন্তু এস্টাবলিশ করা হয়েছে। ফোন রেকর্ডে যে মানুষের প্রাইভেসি অ্যাক্ট আমেরিকায় আছে, আপনার রেকর্ডের আগে আমাকে বলতে হবে যে আওয়ার কনভারসেশন রেকর্ড। তো এটা ছাড়া উনি কেমনে প্রধানমন্ত্রী হয়ে আরেকজন বিরোধী দলীয় নেত্রীর কথোপকথন রেকর্ড করেছিলেন? এটা প্রধানমন্ত্রী হয়ে তিনি করেছেন কিনা আমি তো জানি না, অতি উৎসাহী কেউ করেছেন, ওই দানবীয় যে ব্যক্তি যার হাতে ক্ষমতা ছিল সে করেছেন। বাট সেই ক্ষেত্রে একজনের তো শুধু দায়িত্ব থাকে না। আমি তো মনে করি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার দলের পক্ষ থেকে ইমিডিয়েটলি বলা উচিত ছিল যে যেখানে রাজনৈতিক আলাপ করলে গোপন থাকে না, অডিও ফাঁস হয়ে যায়, সেখানে ফার্দার আর কোনো রাজনৈতিক বোঝাপড়া তো হতেই পারে না। এটা বললে বরঞ্চ রাজনৈতিক ভাবে আপনারা অনেক বেশি স্কোর করতে পারতেন। কিন্তু amazingly enough, since then until today, regarding a political reconciliation during the time of Awami League government, no responsible leader of BNP could come up with this logic saying that there is no integrity of having a conversation with you where you cannot maintain a secrecy. You are recording audio and you are leaking it to the general public, which is not an issue for the general public. সেটা তো বলতে পারেন নাই। এখন পুরানো জায়গায় যেহেতু লাভ নাই, আমাদেরকে এখন সামনের দিকে এগোতে হবে। আমি মনে করি এমন কোন ডিসকাশন প্রয়োজন নাই যেটা আসলে বাংলাদেশকে ভালো রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। অবশ্যই বাংলাদেশে শেখ হাসিনা অবশ্যই উনি আসবেন, বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, উনি এদেশের নাগরিক, এটা তার নাগরিক অধিকার। উনি যখন ভারতে চলে গেলেন বা পালিয়ে গেলেন, যেটাই আমরা বলি না কেন, তখন উনার ছেলে সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের দায়ভার তার মান না, তার ফ্যামিলির না। আমি এই 12 সেকেন্ডের একটা ক্লিপ দেখাবো। এবং আরেকটি জায়গায় উনি বলেছেন যে আমরা বাংলাদেশ নিয়ে আমার মার বয়স হয়ে গেছে, উনি আর রাজনীতিতে ইন্টারেস্ট না। এটা আপনি নিশ্চয়ই ওই বক্তব্য শুনেছেন। এখন ওনার ইন্টারেস্ট আছে, উনি ফেস করবেন, দেশে আসবেন, ওয়েলকাম, নো প্রবলেম। কিন্তু বাংলাদেশের সবসময় আওয়ামী লীগকে বলা হয় যে এটা একটি ভারত দ্বারা পরিচালিত প্রভারতীয় একটি দল। এটা তো প্রমাণ হওয়ার জন্য অনেকগুলো উদাহরণ সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে। আপনি আমার সাথে এগ্রি করেন, কিন্তু ওনারা সবাই ভারতে আশ্রয় নেওয়ার কারণে এবং ভারতে তাদেরকে যেভাবে সমর্থন করার কারণে এখানে বুঝার আর বাকি নেই যে এই দলটি প্রো ইন্ডিয়ান একটা পলিটিক্যাল পার্টি, যেটা আপনার ওনাদের বক্তব্য থেকেই আসছে। আমি ওই আমাদের আলোচনার সুবিধার্থে 12 সেকেন্ডের ভিডিওটা এখানে ক্লিপটা শোনাতে চাই, আপনি যদি অনুমতি দেন। আপনাকে আসলে আমি একটি ক্রিটিক্যাল জায়গায় সম্ভবত ফেলে দিচ্ছি, কি বলবেন এখন? No, this is totally unacceptable. এটা খুব ক্রিটিক্যাল না। মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কেন নিউ ইয়র্ক শহরে মোদিজি করবে? এটা তো কোনো কারণ নাই। মোদিজির সাথে যদি কোনো বোঝাপড়া করতে হয় সেটা মাননীয় আমাদের দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাই করবেন। সেটা রাষ্ট্রীয় লেভেলে বা ওই পর্যায়ে উনি একটি সরকারের প্রধান ছিলেন, আরেকজন সরকারের প্রধান আছেন, তিনি একটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দলের সভানেত্রী এবং জনাব নরেন্দ্র মোদীও বিজেপির একজন
লেজেন্ডারি পলিটিক্যাল লিডার, সেটা তাদের ভিতরে ডায়ালগ হতে পারে। তো আওয়ামী লীগের এই 10-15টা লোক কেন গিয়ে মোদিজি করবে আমি ঠিক জানি না। এবং এই ধরনের অতি উৎসাহী লোকদের কারণেই তো আওয়ামী লীগ সম্বন্ধে একটা ভুল পারসেপশন জনমনে তৈরি হয়ে যায়। এখন আমি তো আর আওয়ামী লীগের নীতি নির্ধারণী কেউ নই। আমি আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট, কর্মী, সমর্থক। সোজা বাংলা ভাষায় বলতে গেলে আমি বঙ্গবন্ধুর অ্যাডমায়ারার, এবং আমি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, এবং আমি মনে করি যে আওয়ামী লীগ খুবই প্রাসঙ্গিক, অপরিহার্য একটি রাজনৈতিক সত্তা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জায়গা থেকে এটা আমি একেবারেই মেনে নিতে পারি না। কারণ অতি উৎসাহ কেন হবে? এত হওয়ার তো কোনো প্রয়োজন নাই। এবং অতি উৎসাহী লোকজনকে যদি আমরা একটু প্রশমিত না করতে পারি, তাহলে ভারতের বিরুদ্ধে যে সেন্টিমেন্টটা বাংলাদেশে আছে সেটা আমাদের বিরুদ্ধে আরো বেশি তীব্রভাবে কাজ করবে। এবং খুব আশ্চর্য বিষয় হচ্ছে যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ভারত তো একেবারেই আমাদেরকে নিবিড়ভাবে সহযোগিতা করেছে। তাদের হাজার হাজার সৈনিক বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে নিজের আত্মাহুতি প্রাণ দিয়েছে, তাদেরকে আমি স্যালুট জানাই। আর মুক্তিযোদ্ধাদেরকে তো সর্বপ্রথমে স্যালুট জানাই। কিন্তু আমি খুব আশ্চর্য হয়ে যাই যে যেই ভারত আমাদের স্বাধীনতার সহযোদ্ধা ছিল, কেন জানি গত 55 বছরে ভারতের প্রতি ভালোবাসাটা না বেড়ে বরঞ্চ কমেছে, বা সৌহার্দ্যের জায়গাটা না বেড়ে বরঞ্চ কমেছে। এখন সেখানে এক হাতে তো আর তালি বাজে না। কি কি কারণ আছে এগুলো আমরা দেখতে পারি। তবে এটা ঠিক, আমি একটা জায়গায় আপনার সাথে একমত, 90% লোক কিনা বলতে পারি না, কারণ আমি তো পরিসংখ্যান চালাইনি। তবে এতটুকু বলতে পারি যে ভারত বিদ্বেষী মনোভাব বর্তমানে প্রতিদিনই বেড়েই চলেছে। জি, তার প্রধানতম যেটি কারণ বিশ্লেষণে উঠে আসছে, যেমন এই ইলেকশন গুলা, যতগুলা ভুয়া নির্বাচন হয়েছে, 3টা ভুয়া নির্বাচনে ভারতের অকুণ্ঠ সমর্থন ছিল। এবং আপনার মনে আছে তৎকালীন সময়ে ভারতের যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন এরশাদকে গিয়ে চাপ সৃষ্টি করেছিলেন, বলছিলেন যে এই নির্বাচন তুমি অংশগ্রহণ করতেই হবে, না হলে জামাত বিএনপি ক্ষমতায় চলে যাবে। মনে আছে? আমার কথা বলতে আপনার ভালো লাগবে না, আমি এখানে একটা কথা বলতে চাই। জি, যে ভারত যদি আওয়ামী লীগকে এতই ভালোবাসে নিঃশর্ত ভাবে, এবং ভারত যদি, আপনি যে 3টা নির্বাচনের কথা বলছেন, আমি একমত না 3টা হয়তো বা না, বাট যে কটা নির্বাচনই হোক, সেখানে যদি তাদের এতই ন্যাক্কারজনক ভূমিকা থেকে থাকে, তাহলে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যখন আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নির্বাচন করলেন, সেই নির্বাচনে যেই সরকার গঠিত হলো, সেই নির্বাচনকে কেন ভারত স্বীকৃতি দিল? তার মানে হচ্ছে যে প্রতিবেশী দেশ যার সাথে আপনার সুসম্পর্ক, সে আপনাকে স্বীকৃতি দিবে। আপনি নির্বাচন করেন। ভারত তো এরশাদ ছিল একজন স্বৈরাচার, হুসেন মোহাম্মদ এরশাদ, তার সাথে কি ভারত কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখেনি বা কূটনৈতিক সম্পর্ক রাখেনি? রেখেছে। আমাদের ধরেন, আপনি যদি ইতিহাসের একটু পেছনে যান, মেজর জেনারেল জিয়াউর রহমান তো নট এক্স্যাক্টলি ইলেকশন করে তার প্রথমেই রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন নাই। প্রথমে তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন, তারপরে ইলেকশন হয়েছে, বিএনপি গঠিত হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এর মধ্যে কি ভারতের সাথে কোনো সম্পর্ক ছিল না? ছিল তো। না, তা অবশ্যই ছিল। আমি তো এখন ইভেন খন্দকার মুস্তাককেও ভারত সমর্থন দিয়েছিল। আমার কাছে একটা নিউজ পেপার আছে, আমি জানি ছিল। তারা যোগাযোগ রাখে, সবই করে। তো ঘটনা হচ্ছে যে আপনি যদি অগ্রহণযোগ্য নির্বাচন করেন, এই দায়ভার আপনার নিজের। আমি তো বলি যে 2018 সালের নির্বাচন এবং 2024 সালের যেটাকে প্রচলিত ভাষা এখন আমিনা নির্বাচন বলা হয়, এই দুটি নির্বাচন আমাদের জন্য ব্লান্ডার ছিল। একটি নির্বাচন আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে, আর একটি নির্বাচন আমাদের দলকে দীর্ঘস্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এখন আপনি নির্বাচন করেই ফেলেন, আর আপনি ক্ষমতায় থাকেন, তাহলে ভারত কেন? আপনি ভারত ছাড়া অন্য কোনো দেশকে স্বীকৃতি দেয় নাই? সকল দেশই স্বীকৃতি দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। সুতরাং let's not go into that. We can blame other countries, we can blame other government, but at the end of the day, our conduct belongs to ourselves. We have to take responsibility for what we are doing, and how we culminate a situation. It is absolutely, it remains a liability, or rather, how would I say, something to gain from. That is absolutely our thing. এটা অন্যকে দোষ দিয়ে লাভ নাই।
জি, আই এগ্রি উইথ ইউ কমপ্লিটলি। আপনি 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 মনে করেন শেখ হাসিনাকে আপনি ফাঁসি দিয়ে দিচ্ছেন, তাই না? জি। আপনি আপনি মনে করেন অনেক লোক তো, যেমন ধরেন আমার কথা বলি, আমরা অনেক ছোট মানুষ, আমি তো এই ঘটনাগুলো ঘটার সময় দেশেই নেই, আমার নামও তো জুলাই আগস্টের মামলা আছে, হত্যার মামলা আছে। তো এখন ভারত কি এর বোঝে না যেটা অন্যায়? বোঝে। তারপরেও কি জনাব ত্রিবেদী চেষ্টা করে না তারেকদের সাথে দেখা করার জন্য? তারপরেও কি খলিল? তো ভারত ইজ নট বদার্ড। রিয়েলিটি হচ্ছে এটা আওয়ামী লীগকে বুঝতে হবে। ভারত আওয়ামী লীগকে ব্যবহার করবে ভারতের প্রয়োজনে, ভারত বিএনপিকে ব্যবহার করবে ভারতের প্রয়োজনে, ভারত যাকে প্রয়োজন তার নিজের স্বার্থের জন্য সে তাকে ব্যবহার করবে। কারণ একটি চলমান সফল গণতান্ত্রিক ব্যবস্থার মানেই হচ্ছে তারা তাদের দেশের প্রতি বেশি নিবেদিত হবে। ভারতের গণতন্ত্র ফেল করেনি, পাকিস্তানের গণতন্ত্র ফেল করেছে। দেয়ার ইজ নো ডেমোক্রেসি ইন পাকিস্তান। বাংলাদেশের ডেমোক্রেসি ফেল করেছে, কিন্তু ভারতের তো করে নাই। সুতরাং ভারত আপনাকে কেন এক নম্বরে বসাবে? ভারত তার নিজেকে এক নম্বরে বসাবে। তো ভারত আপনাকে যে স্বীকৃতি দেয়, সেই স্বীকৃতির দোষে আপনাকে তাকে দোষী করে আপনি নিজের 12টা নিজে বাজাইলে তো অসুবিধা। কারণ আমরা কিন্তু ভুলে গেছিলাম, আমার ওবায়দুল কাদের চাচার একটা বক্তব্য আমার খুব মনে পড়ে, আমার কানে বাজে। তিনি মোস্ট লাইকলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলেছিলেন, কে বলে মালয়েশিয়া, কে বলে সিঙ্গাপুর, আমরা তো এখন নিজেদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান জার্মানির সাথে তুলনা করি। তো কথা হইলো, পড়ালেখার নামগন্ধ নাই, লেখাপড়া মানুষ শিখতেছে না, শিক্ষিত হচ্ছে না, সহনশীলতা বাড়ছে না, কল্পনার জগৎ প্রসারিত হচ্ছে না। সেখানে আপনি দাবি করছেন যে কিসের মালয়েশিয়া, কিসের সিঙ্গাপুর, আমি তো এখন আমেরিকার সাথে পাল্লা দেওয়ার জন্য প্রস্তুত। তো ঘটনা হচ্ছে আমাদের সবসময় অভ্যাস হলো যে আমরা নিজেদের দিকে না তাকিয়ে, নিজের দায়ভার নিজে না নিয়ে, এটা আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না, এটা সকল দলের ব্যাপার। আমরা সবসময় চেষ্টা করি একটা পাঞ্চিং ব্যাগ তৈরি করতে। বাংলাদেশের জন্য এখন ভারত হয়ে গেছে পাঞ্চিং ব্যাগ। আরে ভাই, বাংলাদেশ এখনো একটা আলপিনের সামনের মাথা বানাইতে পারে না। আপনি ভারতের সাথে বাঙ্গাল লড়বেন কেন? দরকার কি? আপনি নিজে লেখাপড়া করেন, নিজে ভালো হন, নিজের মানুষকে আইন মানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল করেন, নিজের আইনি ব্যবস্থাকে ভালো করেন, ছেলে মেয়েকে বোঝান যে রাস্তায় মিছিল নয়, ক্লাসে যাও, পড়ালেখা করো, জিপিএ 5 নয়, ভালো মানুষ হও, যতটুকু শোনো অতটুকু শেখো। তুমি কি শিক্ষক হতে চাও? তুমি কি গায়ক হতে চাও? তুমি খেলোয়াড় হতে চাও? তুমি যোদ্ধা হতে চাও? তুমি ক্রীড়াবিদ হতে চাও? আমি রাষ্ট্র, আমি তোমার পাশে আছি, তোমার স্বপ্ন লালন করাই আমার কাজ। সেই জায়গাটা আমরা তৈরি করতে পারছি না। আমরা ভারতকে খুঁজি, আমরা পাকিস্তানকে খুঁজি, আমরা সমস্ত বিশ্বের অন্যান্য দেশকে দায় বা দোষ দেওয়ার চেষ্টা করি। আপনি মনে করেন 2018 সালের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন যদি এতই অগ্রহণযোগ্য হয়, আমি আজকে বলতে চাই, তাহলে ওই নির্বাচনকে কেন্দ্র করে আপনি জুলাই আগস্টে 2024 সালে এসে আন্দোলন করলেন কেন? 2018 সালে যদি আত্মাহুতি দিতে পারতেন, আপনি কি মনে করেন যে 2024 সালে আমিডামি নির্বাচন হতো না? বাঙালি কনভিনিয়েন্স খুঁজে, যখন বাঙালির স্বার্থে লাথি লাগে, লাথি পরে, বাঙালির স্বার্থে আঘাত পরে, তখন বাঙালি সোচ্চার হয়ে যায়। আর যেই না মতলব শেষ, আর সোচ্চার হওয়ার কোনো বিষয় নাই। এটাই রিয়েলিটি। আমার এই বাঙালি মুক্তিযুদ্ধ করেছে, আবার আমার এই বাঙালি দুর্ভিক্ষের সময় চুরি করেছে কম্বল। এই বাঙালি মুক্তিযুদ্ধ করেছে, এই বাঙালি রিলিফ চুরি করেছে, এই বাঙালি চুরি করেছে, এই বাঙালি বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এই বাঙালি মুক্তিযুদ্ধ করেছে, এই বাঙালি জিয়াউর রহমানকে হত্যা করেছে, এই বাঙালি মুক্তিযুদ্ধ করেছে, আবার এই বাঙালি এরশাদের 9 বছরের শাসনকে মেনে নিয়েছে। এইভাবে বলতে চাই যে হ্যাঁ, আমরা মানি নাই, আমরা আন্দোলন করেছি, কিন্তু একেবারে কোনো লোক পিছনে না থাকলে, সেটা সেনাবাহিনী হোক, যেই হোক, আপনি তার ক্ষমতা থাকতে পারেন না। তো সেনাবাহিনী কি মঙ্গল গ্রহের লোক? সেনাবাহিনী তো বাঙালিরই একটা অংশ। কই সেই সেনাবাহিনী তো বলতে পারলো না যে স্যার, উই আর হিয়ার টু প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এন্ড দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ সেজ দ্যাট ইউ হ্যাভ টু হোল্ড এ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন. Without that, there is no other ultra-various way to come and take over power. Hence, we cannot support you. We are sorry, sir. Thank you, sir. We seek your departure. বলতে তো পারে নাই ভাই। জি জি, ইট ইজ ভেরি আনফরচুনেট। এবং ওই লোকগুলা, এরশাদের সার্ভিস করার লোকগুলাই পরে আওয়ামী লীগ বিএনপিতে তারা স্টাবলিশড হয়েছে। আবার একদম যারা পররাষ্ট্রমন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল না, তারা আওয়ামী লীগে ছিল না, বিএনপিতে ছিল না, ওই দালাল লোকগুলাই তো ছিল। হ্যাঁ, আপনি মনে করেন হাসানুল হক ইনু সাহেব খুবই ভালো বক্তব্য দেন, উনি মুক্তিযোদ্ধা, কোনো সন্দেহ নাই, আমাকে স্নেহ করেন, কিন্তু আমি ওনাকে একা বলছি না। আমি বলতে চাচ্ছি, আপনি যদি এইভাবে হিসাবে নেন যে দেশটা স্বাধীন হলো, আপনি বলেন বুকে হাত দিয়ে, বাংলাদেশ যখন স্বাধীন হলো, মুসলিম লীগ ছাড়া উল্লেখযোগ্য
দল বাংলাদেশে কি আওয়ামী লীগ ছাড়া কিছু ছিল না। জি। তাহলে এই যে জাসদ তৈরি হলো, তাদেরকে যে আপনি আজও জিজ্ঞাসা করেন ওয়াই, কোনো উত্তর দিতে পারবে না ঠিক মতো। জি। তো আওয়ামী লীগ, রাশেক রহমান, আওয়ামী লীগ সম্পর্কে লাস্ট প্রশ্ন করে আমরা বর্তমান অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে যেতে চাই। লাস্ট প্রশ্নটা হচ্ছে, সম্প্রতিকালে আপনাকে এই প্রশ্নটা আমার ইচ্ছা ছিল গত সপ্তাহে আপনার জন্য একটা টকশো করার জন্য, যাই হোক এটা হয় নাই, যে আওয়ামী লীগের আমেরিকার যিনি রাষ্ট্রদূত, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে গেলেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হলো, পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো, রোহিঙ্গা ওই চট্টগ্রামে গেলেন। বলা হচ্ছে আওয়ামী লীগের সাথে সাবের হোসেন চৌধুরীর সাথে খুবই একটা নির্ভরযোগ্য সূত্র না, বা বিভিন্ন সূত্র বলছে একটা সাক্ষাৎকার হয়েছে আওয়ামী লীগকে স্টাবলিশ করার জন্য বা রাজনীতিতে ফিরে আসার জন্য। নিশ্চয়ই এই আলোচনাটা আপনি হয়তো গভীরে জানবেন, আসলে কতটুকু সত্য এই বিষয়টি? আমরা বাংলাদেশে যাদের কাছ থেকে তথ্যপাত্র নিয়ে কথা বলি, সেখান থেকে আমি সাবের হোসেন চৌধুরী সাহেবের সাথে সার্জিও গোরের দেখা হওয়ার কোনো সত্যতা খুঁজে পাইনি। এখন জনাব সাবের হোসেন চৌধুরী সাহেব একজন দায়িত্ববান রাজনীতিবিদ। তিনি আগামী দিনে যদি কোনো প্রেস কনফারেন্স বা কোনো একটা পরিস্থিতি বলে বসেন যে আমার অমুক তারিখে দেখা হয়েছিল, বা সার্জিও গোরও যদি স্বীকার করে বসেন দেখা হয়, তাহলে তো আর কোনো কথা নাই। কিন্তু অ্যাটলিস্ট অ্যাট দিস মোমেন্ট ব্যাপারটা হচ্ছে কি, আমার ক্ষীণ উপলব্ধির জায়গা থেকে আমি যেটা বুঝি যে ইজ এ স্পেশাল এনভয় অ্যান্ড ইজ অ্যাম্বাসেডর অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং সদ্য একটা বাণিজ্য চুক্তি বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের সম্পর্ক চায়নার সাথে কি হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সব কিছুকে মাথায় রেখে সার্জিও গোর একজন কূটনীতিক, একজন এনভয়, একজন অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে এসে এই সদ্য ক্ষমতায় আসা সরকার আইন করে যেই দলকে নিষিদ্ধ করলো, সেই নিষিদ্ধ দলের একজন সাবেক মন্ত্রী যিনি ওই দলের সদস্য, তার সাথে দিনে দুপুরে ওয়েস্টিন হোটেলে দেখা করবেন, একেবারে বাংলাদেশের আইনের দিকে বুড়ো আঙ্গুলি দেখিয়ে, যেখানে কোনো সংগ্রাম বা আন্দোলন নাই। এটা আই ফাইন্ড ইট ভেরি হার্ড টু বিলিভ, because Sergio Gore is not an operative or an agent of Central Intelligence of America. He doesn't represent CIA. He's a diplomat. So একজন ডিপ্লোম্যাটকে প্রথম চার্টারই হচ্ছে he has to respect the law of the country. So আপনি যদি কোনো ব্যক্তিকে মামলায় অভিযুক্ত করেন এবং তার দল যদি নিষিদ্ধ অবস্থায় থাকে, সেই অবস্থায়, এবং দেশে এই সময় আওয়ামী লীগের কোনো আন্দোলন এভাবে নাই দৃশ্যমান, বা জ্বালাও পোড়াও চলছে না, মানে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে নাই, সেই অবস্থায় আপনি ওয়েস্টিন হোটেলে বসে দিনে দুপুরে আপনি দেখা করেছেন, এগুলো ভেরি ডিফিকাল্ট টু বিলিভ। বাট দেন এগেন বলা যায় না, দরজা বন্ধ করেও তো অনেক কিছু হতে পারে, সেটা যেটা সাহেব নিজে বলতে পারেন, আমি আমরা ধরে নিব হয় নাই। এবং একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, যেটা আমাদের উভয় দলের রাজনীতির জন্য খুবই জরুরি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে মায়ানমারের উপরে অর্থনৈতিক স্যাংশন দিয়ে রেখেছেন এবং প্রতিরক্ষা বিষয়ক স্যাংশনও দিয়ে রেখেছেন। বাট মার্কিন যুক্তরাষ্ট্রে এতদিন কোন রাষ্ট্রপতি আসেন নাই হু হ্যাড দ্য মাসল টু ইমপ্লিমেন্ট দিস স্যাংশন। বিকজ আমি নিজে মায়ানমারে বহুবার গেছি, আমি আশ্চর্য হয়েছি যে মার্কিনী ব্যবসায়ী থেকে শুরু করে ইউরোপীয় ব্যবসায়ী থেকে শুরু করে এভরিবডি ইজ দেয়ার, বিকজ নোবডি গিভস আ ড্যাম অ্যাবাউট দ্যাট স্যাংশন। ওয়েরাস আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প লাইকস রিসোর্সেস, উনি ওইসব দেশকে চিহ্নিত করছেন যারা প্রচুর পরিমাণ ন্যাচারাল রিসোর্স এন্ডাউড, and Myanmar is one of that country. They have everything of their own, and Donald Trump would not like the fact that Myanmar এর মতো একটা বড় দেশ who spends about $5 to $6 billion a year for their defense purpose, যে তারা কন্টিনিউয়াসলি মার্কিন যুক্তরাষ্ট্রকে অবজ্ঞা করে স্যাংশন না শুনে চায়নার হেল্প নিয়ে তারা টিকে থাকবে বা চলতে থাকবে। সুতরাং ত্রিবেদী মহোদয়ের সাথে জনাব সার্জিও গোরের আলাপে চায়না বাংলাদেশ রিলেশনশিপ, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ এবং মায়ানমার, এই জিনিসগুলো চলে আসাটা খুবই স্বাভাবিক। এবং এটাও মনে রাখতে হবে যে এমনও তো হতে পারে যেখানে সার্জিও গোর ত্রিবেদী সাহেবকে বলতে পারে যে আমরা যেই বাণিজ্য চুক্তি বাংলাদেশের সাথে করেছি, এই চুক্তিকে সফলতার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার সক্রিয় ভূমিকা আমরা আশা করি। কারণ ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড that Honorable Mr. Trivedi is an extraordinarily posted person in Bangladesh who happens to have a rank of a minister, although he is the ambassador from India to Bangladesh. So নিশ্চয়ই ওনাকে মন্ত্রী র্যাঙ্ক এমনি দেওয়া হয়নি, অনেক অ্যাসাইনমেন্ট পরিচালনা করা যাচ্ছে। সেখানে গোর সাহেব যদি বলে যে আপনি মার্কিনী চুক্তি
সফল হওয়ার জায়গায় আপনার পক্ষ থেকে আশা করি আমরা সহযোগিতা পাবো, এটা একটা সিগন্যাল। সুতরাং ঢাকায় তার সাথে দেখা হতে অস্বাভাবিক আমি কিছু মনে করছি না। জি, এজ এ আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার বা ইন্টেলেকচুয়াল আপনাকে বলি, আপনি রাজনৈতিক বিশেষজ্ঞ, আপনি এই অভ্যুত্থানের পরে যে 2 বছর আমাদের পূর্তি হয়ে গেল, 18 মাস ইউনূস সরকারের, নির্বাচিত সরকারের 6 মাস, আপনি যে পরিবর্তনের লক্ষ্যে আপনি যে রাজনীতি বলা হলো যে বাংলাদেশে গণতান্ত্রিক ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ প্রেস সবকিছু স্টাবলিশ করার জন্যই তো একটা অভ্যুত্থান হলো মানুষের। তা আপনি এজ এ আওয়ামী লীগ লিডার, এজ এ ওই জায়গা থেকে আপনার দৃষ্টিকোণ থেকে বর্তমান এই 2 বছরের শাসনকালকে কিভাবে মূল্যায়ন করবেন? যদি সংক্ষেপে করেন, আমি অনেকগুলা প্রশ্ন করব আজকে। আমি করতে হবে আমাকে। আওয়ামী লীগ লিডার হিসেবে না, আমি মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিইং, ওকে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি সেটার অর্জনের জায়গায় এর ফলাফল হচ্ছে এ বিগ স্কোয়াট, আ বিগ জিরো। যেমন আপনি একটু এক্সপ্লেইন করেন। বাংলাদেশের কোন জায়গায় বৈষম্য কমেছে, বাংলাদেশের কোথায় স্বাধীনভাবে আপনার মুক্ত মতামত প্রকাশের জায়গা তৈরি হয়েছে? আপনি মনে করেন না, আপনি না, একদমই হচ্ছে না। যেমন ধরেন, আমি আমাকে উদাহরণ দিই, আপনি আমার নামে মামলা দিতে পারেন, কিন্তু আমার নামে তো কোনো রায় নাই, আমি এখনো সাজাপ্রাপ্ত নই, রাইট? আমার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানাও নাই। তাহলে বাংলাদেশের কোন গণমাধ্যমকে আপনি অলিখিতভাবে বলে রেখেছেন কেন যে আমার কথা দেখানো যাবে না বা লেখা ছাপানো যাবে না? আমি কি মানুষ না? আমি কি নাগরিক না? না, এর আগে তো তো আগে শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্যের ব্যাপারে বলেছিলেন। আমি আপনাকে ওইটাই বলছি যে আপনি যদি বলেন যে জননেত্রী শেখ হাসিনা যা করেছিলেন আপনিও তাই করবেন, তাহলে তো জিরোই হলো। তাহলে আপনি নতুন কিসের জন্য আন্দোলন করলেন? না, এটা কনভিক্টেড এর বেলায়। বাট আই এম নট কনভিক্টেড। না, আপনি তো ফ্রি, আপনি তো অবশ্যই এখন এই কথা বলছেন, আপনার কথা মানুষ শুনছে না। No, it is going through a platform which is in America. বাংলাদেশের কোন প্ল্যাটফর্ম আমাকে আমার কথা প্রচার করতে পারবেন না। দে কল মি, তারা তো আমার সাথে বহু বছরের সম্পর্ক। তারা বলে যে রাশেক ভাই, আপনি যেই কথাগুলো বলেন আমাদের মনে হয় এগুলো ফেয়ার কথা। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি না, আমি আওয়ামী লীগের পক্ষেই কথা বলি, কিন্তু যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমাদের নেওয়া উচিত বলার নৈতিক এবং নাগরিক অধিকার আমার আছে, মানবিক নৈতিক নাগরিক মানবিক অধিকার আমার আছে। সেই কথা বাংলাদেশের অনেক প্রথম শ্রেণীর গণমাধ্যম প্রকাশ করতে চায়, বাট দে ক্যানট। শুধু তাই না, নতুন অনেক গণমাধ্যম তৈরি হয়েছে, তাদেরকে রীতিমতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আগে প্রধান উপদেষ্টা এখন প্রধান কাছে, প্রশ্ন করতে হয় যে উনি কি কথা বলতে পারবে? অবভিয়াসলি উত্তরটা আসে না। সুতরাং কারো জন্য হয়তো বা মুক্ত মতের প্রকাশের একটা পরিবেশ তৈরি হয়েছে, সকলের জন্য হয় নাই। 1, 2 নাম্বার হচ্ছে, আপনি ভালোভাবে নিবিড়ভাবে চিন্তা করবেন, যেহেতু আপনি বলতেছেন 2 বছরের পূর্তি আমাদের হয়ে গেল, মানে আপনি এটা ওন করেন, সেই জায়গা থেকে বলতে চাই, আপনি কি সত্যি মনে করেন 5ই আগস্টের আগে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে একটা কথা বলে বা বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা কথা বলে এই গণ অভ্যুত্থান সফল হতো? যারা এই গণ অভ্যুত্থান চালিয়েছে তারা তো প্রতারণার একটা অস্ত্র হিসাবে ওই বঙ্গবন্ধুর বক্তৃতায়, বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীনতার বাংলাদেশের কথা বলেই তারা আমাদেরকে খারাপ দেখিয়ে বিদায় জানিয়েছে। তাহলে আজকে এই বিদায় জানানোর পরে যদি 7 বীর শ্রেষ্ঠের আবক্ষ মূর্তি ভেঙে ফেলা হয়, যদি স্বাধীনতার মুরালকে ভেঙে ফেলা হয়, যদি স্বাধীনতার ইতিহাসকে আমরা অস্বীকার করি, এবং কিছু স্টুপিড লোকজন এসে যদি বলে যে 1971 সালে আমরা পরাধীন হয়েছি, 2024 সালে স্বাধীন হলাম, তাহলে আপনি কি মনে করেন যে লক্ষ্য অর্জিত হয়েছে? আমি জানি না আলাউল ভাই আপনি কবে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন, তবে বিশ্বাস করতে চাই বাংলাদেশের পাসপোর্ট নিয়েই তো এসেছেন। সুতরাং আপনি যদি এতই পরাধীন হতেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা তো আপনাকে ভারত থেকে নেওয়া লাগতো। আমার যতটুকু মনে পড়ে, আমি আমার 4 বছর বয়সে 1980 সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলাম। হ্যাঁ, আমার মামার বিয়ে নিউ ইয়র্কে হচ্ছিল, সে বিয়ে তো অংশগ্রহণ করার জন্য। সেই 4 বছর বয়সে তো আমার বাবা, মা, নানা, নানি সকলে ভিসা নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে অবস্থিত দূতাবাস থেকে। সো হাউ ওয়াজ আই ডিপেন্ডেন্ট? হাউ ওয়াজ আই নট ইন্ডিপেন্ডেন্ট? সো এইসব ফালতু কথা বলা যারা বলে, তারা 24-এর এই 5ই আগস্টের সুযোগ নিয়ে যারা বলে, তারা যতদিন এসব কথা বলতে পারবে ততদিন আমি মনে করি না 2024 সালের লক্ষ্য অর্জিত হচ্ছে।
না, অবশ্যই একাত্তরের সাথে তবে কোনোটার তুলনা হয় না আপনার সাথে। তবে তবে একটা শিক্ষা আওয়ামী লীগ বিএনপি দুজনেরই হয়ে গেছে, সেটা হচ্ছে যে জনমনের বাইরে গিয়ে জোর করে থাকা যাবে না। এবং ভারতের ককরোচ পার্টির যে আন্দোলন, সেটা দেখেও আমি মনে করি জনাব নরেন্দ্র মোদীজি ইমিডিয়েটলি খুবই বিনয়ের সাথে খুব উদাত্তভাবে জনগণের সাথে একটা সম্বন্ধ স্থাপন করলেন, তাদেরকে আশ্বস্ত করলেন এবং পরবর্তীতে শিক্ষামন্ত্রীকেও সরিয়ে দিলেন। ওই আন্দোলনটাকে যে প্রশমতি করতে পারলেন, সেখান থেকে আমি মনে করি বিএনপি আওয়ামী লীগ দুজনেরই শিক্ষণীয় অনেক কিছু আছে। প্রবলেম হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে চিন্তা করতে হবে যে আমরা দুজন যদি নিজেরা কামড়াকামড়ি করতে থাকি, ইতিহাস আমার, ইতিহাস তোমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, স্বাধীনতা আমার কারণে, স্বাধীনতা তোমার কারণে, এই যদি চলতে থাকে, তাহলে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তারাই দেখা যাবে স্বাধীন বাংলাদেশের শাসনভার নিয়ে বসে আছে। আপনি বুঝতে পারছেন আমি জামাত ইসলামীর কথা বলছি। সো বিএনপি আওয়ামী লীগের কামড়াকামড়ি জায়গাটা বন্ধ করতেই হবে। সম্প্রতি আওয়ামী লীগ আমলের যিনি রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব হঠাৎ করে অসুস্থ হলেন, হঠাৎ করে তিনি পদত্যাগ করলেন। এর আগে কোনো আভাস পাওয়া যায়নি। বলা হচ্ছে লন্ডনে এসে তিনি শেখ হাসিনার সাথে ফোনালাপ করেছেন বা এ ধরনের অভিযোগ আছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন সামনে, 11 দলীয় জোট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কর্নেল অলি আহমেদ বিএনপি থেকে জোট থেকে বাইর হয়ে গিয়ে জামাতের সংশ্লিষ্টতা থাকার কারণে, রাজাকারদের সঙ্গ না ছাড়ার কারণে তিনি নতুন এলডিপি দল করেছিলেন। তা এই কর্নেল অলি সাহেবকে জামাত প্রার্থী দিয়েছে, রাষ্ট্রপতি পদপ্রার্থী। তারা জানে এখানে উনি ফেল, এরপরে প্রার্থী দিয়েছে একটা মুক্তিযোদ্ধাকে। তারা বীর বিক্রম একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী দিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আসলে কি চুপ্পু সাহেবের সাথে আওয়ামী লীগ কানেকশন এখনো রয়ে গেছে? এই ব্লেম কি সত্য, না আসলে অসুস্থ? এত তাড়াতাড়ি অসুস্থ হলেন এবং 2 দিনের ভিতরে বলা হলো, একজন আল জাজিরার একজন সাংবাদিক আগেই বললেন যে 2 দিনের ভিতরে উনি পদত্যাগ করবেন, উনি আগেই জেনে ফেললেন। তো বিষয়গুলা আপনার কাছে কি মনে হয়? আল জাজিরার সাংবাদিকের তারও 2 সপ্তাহ আগে আমি জানি যে ওনাকে পদত্যাগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনারটা আমি জানতাম না, ওনারটা আমি জনাব শাহাবুদ্দিন নিজেই জানতেন ওনাকে পদত্যাগ করতে হবে। উনি ওনার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তিকে লন্ডনে বলেছিলেন, সেই ব্যক্তি আবার আমার খুব ঘনিষ্ঠ, দিয়ে আমাকে ফোন করে বলেছেন যিনি পদত্যাগ করতে যাচ্ছেন। আমরা অনেক আগের থেকেই জানি। ওই সাংবাদিক রিজনটা কি আসলে অসুস্থ না অন্য কোনো কারণ? দেখেন, এটা তো আপনিও বুঝেন আমি বুঝেন, কিশোর অসুস্থ কেন? অবশ্যই বয়সের জন্য তো মানুষ কিছুটা হলে অসুস্থ হয়। মনুষ্য শরীরে এটা তো প্রকৃতি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আপনি তার সারা জীবন তাজা এবং কি বলে একেবারে ক্ষিপ্র গতির ঘোড়ার মধ্যে থাকতে পারবেন, থাকবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, সেই জায়গা থেকে উনি নিশ্চয়ই অসুস্থ, কিন্তু রাষ্ট্রপতি না থাকার মতো তো আর অসুস্থ হয় না। তবে ওনার থাকাটাই একটা অসুস্থ অবস্থা ছিল, কারণ বাংলাদেশে আপনি জানেন যেখানে আমরা কেউ কাউকে রেসপেক্ট করি না, পাওয়ার মতো জায়গাতেও নাই। জনাব শাহাবুদ্দিন চুপ্পু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, রাষ্ট্রপতি হয়েছেন। প্রথমত আমাদের সরকারের সময় তার রাষ্ট্রপতি হওয়া নিয়ে অনেক সমালোচনা, কানাঘুষা গুঞ্জন ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরাও যে প্রথমে খুব এটাকে গ্রহণ করতে পেরেছেন তা না। তবে দাস প্রথা বা নাকে খত দিয়ে আওয়ামী লীগ করার যে সংস্কৃতির প্রচলন আমরা করতে পেরেছিলাম, সেই জায়গা থেকে কোনো লোকই আসলে প্রতিবাদ করতে পারেন নাই যে ওনাকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা উচিত না। আপনি আবারও মার্ক করবেন, আমি বলছি, আমার যারা সহযোদ্ধা আছেন আওয়ামী লীগের তারাও শুনুক, যে দাস হয়ে থাকা বা নাকে খত দিয়ে চোখ বন্ধ করে সবকিছু সহ্য করে নেওয়া, মেনে নেওয়ার যে সংস্কৃতি, এটার যে প্রচলন আওয়ামী লীগে হয়েছে, যার দরুন শাহাবুদ্দিন চুপ্পুর মতো বা শিরিন শারমিন সাহেবের মতো যারা সাহসী নন বা সংকটের সময় সিদ্ধান্ত নিতে পারেন, এইসব লোকজনকে আমরা স্পিকার বানিয়েছি, রাষ্ট্রপতি বানিয়েছি। আপনি কোন লোককে দরজা বন্ধ করে দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনার কি মতামত, একদম ডাইরেক্ট গালিগালাজ ছাড়া আর কিছু করবে না, এটাই বাস্তবতা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওনার এতদিন থাকারই কথা না। কিন্তু ইয়েস, এটা তো ঠিক যে ডক্টর ইউনূসের সরকারের থেকে অ্যাটলিস্ট এই সরকার তো একটা রাজনৈতিক সরকার। হ্যাঁ, ডক্টর ইউনূস খারাপ, খুবই খারাপ, এবং তার থেকে উনি আরো বেশি খারাপ এই কারণে যে হি ইজ টোটালি ডিসকানেক্টেড। অর্থাৎ ওনার মতো একজন লোকের কাছে আপনি বিপদে পড়লে যাবেন কেমনে? বিএনপির তো অ্যাটলিস্ট ধরেন চট্টগ্রামের একটা নেতা, তার তো আওয়ামী লীগের আত্মীয় স্বজন আছে, গিয়ে তো হাতে পায়ে ধরা যায় যে ভাই আমি যতই আওয়ামী লীগ করি আমার ক্ষমা করে দেন, একটু হেল্প করেন, 2টা টাকা নেন, চান্দা নেন, মাফ করে দেন, একটা ব্যবসা নিয়ে নেন, কিছু লাভ নিয়ে নেন। কিন্তু ইউনূস সাহেব তো টোটালি ডিসকানেক্টেড, বাংলাদেশের মানুষের তো কোনো সংযোগ ছিল না।
উনি নামে চলেছেন, নোবেল পেয়েছেন। এখন সেই তুলনায় তো বিএনপি সরকার আমি মনে করি কিছুটা হইলেও বেটার। এখন সেই জায়গায় শাহাবুদ্দিন সাহেবকে রাখবেন না, এটা তো এটাই স্বাভাবিক। তবে কর্নেল অলি সাহেব সম্বন্ধে বলতে চাই, কর্নেল অলি সাহেবের সাথে উনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সিনিয়র মানুষ, মন্ত্রী ছিলেন এবং খুব শক্তিশালী একটি কণ্ঠস্বরের মালিক, সেই জায়গা থেকে তার সাথে আওয়ামী লীগ বিএনপির সকল শ্রেণীরই নেতাদের একটা শ্রদ্ধা সম্মান ভালো সম্পর্ক ছিল। এবং সেই জায়গা থেকে আমার বাবা জনাব এইচ এন আশিকুর রহমানের সাথেও তার খুব একটা ভালো সম্পর্ক ছিল, এবং এই সম্পর্ক দেখে তো আমারও একটা সম্মানের জায়গা ছিল। কিন্তু আসলে সমসাময়িক সময়ে তার যে ভূমিকা, এই যে আপনি বললেন বীর বিক্রম, আমার তাকে সম্মান করতে খুব কষ্ট হয়, আমি পারি না। কারণ একজন মুক্তিযোদ্ধা যত যুক্তি আমাকে বোঝান, উনি জামাতের মতো একটা দল করবেন, কাম অন, হাউ ক্যান ইউ সেল ইউর সোল টু দ্য ডেভিল? এটা কিভাবে করতে পারেন আপনি? দরকারে রাজনীতি করতেন না, মন্ত্রী তো হয়ে গেছেন, এমপি হয়ে গেছেন, বীর বিক্রম হয়েছে। কোন লোক কর্নেল অলিকে চিনে না বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া? জামাত করতেই হবে? আপনার ছেলেকে রাজনীতি করাবেন, আপনার ছেলের কি বিএনপিতে জায়গা হতো না? নিশ্চয়ই, আজকে না হলে কালকে হতো, অন্য কোথাও হতো। আপনি এলডিপি করেছিলেন, ফাইন, বাট হাউ ক্যান ইউ সাকাম or surrender yourself, rather your soul, not your physique, to a party, to a political entity which doesn't even believe in the very creation of Bangladesh? সে রাজনীতি করার জন্য বাংলাদেশের কথা বলে, সে বিশ্বাস থেকে বলে না, সে বিশ্বাসিত করতো না। আজকে পর্যন্ত জামাত ইসলামী পরিষ্কারভাবে বলতে পারে নাই যে ৭১ সালের জন্য আমরা দুঃখিত, 1947 থেকে শুরু করে। এটার মানেই তো আমি ক্ষমা চাইতে চাই না। 1947-এর কথা বলবেন কেন আপনি? কিসের 1947? আপনি কোথায় ছিলেন 1947-এ? হোয়াট রোল ডিড ইউ হ্যাভ? আপনি কতগুলো এমপি সিট পাইছেন? কত পার্সেন্ট ভোট ছিল আপনার? দেশ স্বাধীন হওয়ার পরেও আপনি যখন 2টা পাইছেন, 3টা পাইছেন, তখনও পুরো টোটাল ভোটের 2% ক্রস করতে পারেন নাই। তো ওনাদের উচিত ছিল বলা যে আমরা দুঃখিত, আমরা লজ্জিত আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে, এবং আমরা আরো দুঃখিত যে আমাদের দলের সাথে সরাসরি ভাবে এমন সব লোক সম্পৃক্ত ছিলেন যারা গণহত্যা বা ধর্ষণের সাথে বা পাকিস্তানি বাহিনীকে দেখিয়ে দিয়েছেন কোথায় কি হামলা বা আক্রমণ করতে হবে। ওই যে একটু আগে যে বললাম যে যেই বাঙালি দেশ স্বাধীন করলো তারাই বঙ্গবন্ধুকে হত্যা করলো, এটাও তো ঠিক। ওই একই বাঙালি তো ধর্ষণ করলো, ওই একই বাঙালি 1971 সালে হত্যা করলো। এখন সমস্যা হচ্ছে যে আমরা কথা বলি একটু ব্যতিক্রম ভাবে। আমাকে কর্নেল অলি সাহেবকে সম্মান দেখিয়ে এসে উনি কি অন্যায় করছেন সে কথাটা বলতে হবে। এটার জন্য যদি আওয়ামী লীগের কোনো লোক মনে করে যে আপনি অলি সাহেবের দালাল, আই এম সরি, চুপ্পু সাহেব কি তার ব্যর্থতা সেটা বলার আগে ওনার একটা বয়স হয়েছে, উনি মুক্তিযুদ্ধ করেছেন, এই সম্মানটা তো আমাকে দিতে হবে। ইজ এ হিউম্যান বিং। তো কথা হচ্ছে যে আমাদের দলের দাসত্বের জায়গাটা এত প্রগাঢ় হয়ে গেছে, আপনি কোনো ভালো কথা কোনো বিশ্লেষণ করে বিদ্যুতের যে বিজ্ঞান, সেখানে স্টেপ ডাউন মেথড বলে একটা কথা আছে, মানে 16,000 ভোল্ট থেকে 11,000, 11,000 থেকে 8,000, 8,000 থেকে 1,000, 1,000 থেকে 440, 440 থেকে 220, এভাবে ভোল্টেজ কমিয়ে আনতে হয়, স্টেপ ডাউন প্রসেস। আপনার বাসায় তো সরাসরি আমি 16,000 ভোল্ট দিলে আপনার বাসা চলবে না, সব জ্বলে যাবে, তাই না? তো কথা হচ্ছে যে রাজনীতিতে কথা বলার সময় স্টেপ ডাউন করে কথা বলতে একটা প্রসেস, কিন্তু এটা আমার দল থেকে হারিয়ে গেছে, বিএনপি থেকেও হারিয়ে গেছে। এগুলো ফিরে না আসলে আপনি আসলে সুন্দর নির্মল কোনো জায়গায় পৌঁছাতে পারবেন না। কষ্ট পাই আমি, খুব কষ্ট পাই। নীতি নৈতিকতা যেটা আপনি বললেন, আপনার সাথে একমত যে শাহাবুদ্দিন চুপ্পু আর কর্নেল অলি বলি। আমি শাহাবুদ্দিন সাহেবের সম্প্রতি 6 মাস বিএনপি ক্ষমতা আসার পরে আমি নিজে দেখেছি একটা অনুষ্ঠানে উনি জাইমা রহমানকে 3বার এরকম সালাম না না, সেটা আপনি দায়ী করতে পারবেন না, কারণ বাংলাদেশের ধারাবাহিকতা কি। আপনি যদি আমাকে অ্যালাউ করেন আমি একটু আমার হবে, আমার ভাষা একটু স্কলার হবে, কিছু মনে করবেন না। আপনি দরকার হলে এটা কেটে দিবেন। যদি কোনো লোকের পাশায় আপনি বন্দুকের নল দিয়ে রাখেন, তাহলে 3বার কেন, সে 30 বারও তো সালাম দিতে পারে। হ্যাঁ, সে একটা দেশের রাষ্ট্রপতি, তাকে যারা রাষ্ট্রপতি বানিয়েছে তাকে আমরা ফেলে পালিয়ে গেলাম, সে তো একা, সে কি যোদ্ধা নাকি? সেও জানে তার হাতে কোনো ক্ষমতা নাই। সেই লোককে কখনো এনসিপি বন্দুক ধরতেছে ওই জায়গায়, কখনো জামাত বন্দুক ধরতেছে ওই জায়গায়, কখনো বিএনপি বন্দুক ধরতেছে ওই জায়গায়, কখনো বিপ্লবী সেনাবাহিনী বন্দুক ধরতেছে ওই জায়গায়। তো ওই জায়গায় বন্দুকও তো ধরা লাগে না, একটা গরম রড ধরলে তো মানুষ ভয়ে যা বলতে বলবেন, যতবার সালাম দিতে বলবেন দিবে। আমি আপনার সঙ্গে একটু দ্বিমত করছি এই জায়গায়। যেমন একটু গাছ থাকতে হয়। আব্দুর রহমান বিশ্বাসের কথা আপনার মনে আছে? না, 96-এর
এই যে কু উনি কিভাবে ট্যাকল দিয়েছিলেন আপনার মনে আছে? আব্দুর রহমান বিশ্বাস, মরহুম আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তিনি মেজর জেনারেল নাসিমের ওই কুকে যদি ট্যাকেল না করতে পারতেন, তাহলে ঠিক শরীরের ওই অঙ্গের ওই ফুটাতেই ওনাকে একটা অস্ত্র ধরা হতো এবং উনি একইভাবে পদত্যাগ করে চলে যেতেন। এই ডিফারেন্ট এটাই বলার চেষ্টা করছি আমি। So he was lucky enough যে at that time there were other generals who helped him to counter the coup successfully. শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সাথে ব্যাপারটা তা হয় নাই। শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে যারা রাষ্ট্রপতি বানিয়েছেন তারা সকলে পালিয়ে গেছেন। কথাটা বুঝবেন, there is a difference. না, সেনাপ্রধান তো ছিলেন, সেনাপ্রধান তো আওয়ামী লীগের ছিলেন উনি। না, সেনাপ্রধান কেন আওয়ামী লীগের হবে? সেনাপ্রধান আমাদের সেনাপ্রধান জননেত্রী শেখ হাসিনার ফুফাতো বোনের স্বামী। এর মানে এই নন যে তিনি আওয়ামী লীগের, এটা কেন হবে? আমরা মনে করেছিলাম আওয়ামী লীগের, মনে করে সেনাপ্রধান বানিয়ে তো বুঝতে পারছি যে আজ বুঝবে না বুঝবে কাল, মাথাটা চাপড়াচ্ছি পারছি কাল, এই তো অবস্থা, তাই না? তো তো কথা হচ্ছে যে আপনি মানুষকে why will you take them for granted? আপনি 2001 সালের যে 2001 থেকে 2006 সালে বিএনপি জামাতের যে সরকার, তার যখন 111-এ পতন ঘটলো, তখন তো এই মাসুদউদ্দিন সাহেবই, যিনি বর্তমান প্রধানমন্ত্রীর মামা বোধহয় আত্মীয়, আমি এক্স্যাক্টলি জানি না, ভুল হতে পারে, ভুলে গেছি, হ্যাঁ, ওনারা কি তাকে অত্যাচার করেন নাই? মাসুদউদ্দিন চৌধুরী ওনার মামার বাইরা ভাই। ভাই, সো আত্মীয়তায় কি হয় সেটা দেখে নিতে হবে। তো তাদেরকেও তো বিএনপিরই মনে করা হয়েছিল, কিন্তু তারাই তো তাকে গ্রেপ্তার করেছে, তারাই তো কথা। সো মানুষকে ইউ ক্যানট টেক দেম ফর গ্রান্টেড। মূল ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্র চলবে মেধা পারঙ্গমতার উপর ভিত্তি করে। হ্যাঁ, রাষ্ট্রের প্রতি বিশ্বস্ততার জায়গা থাকতে হবে। সেই বিশ্বস্ততার লিটমাস টেস্ট হবে একরকম, আর সক্ষমতার লিটমাস টেস্ট হবে আরেক রকম। কোন লিটমাস টেস্টেই আমি কোনো স্বজনপ্রীতি করতে চাই না, অথবা কোন রকম কোনো কম্প্রোমাইজ না করে এই দুটি টেস্টের ফলাফল যেখানে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করবে, সেই জায়গাটা এসে ওই লোকটাকে আমরা পুরস্কৃত করতে চাই। এই মনোভাব যখন আপনার তৈরি হবে, তখন রাষ্ট্র ভালো চলবে, দেশের জনগণও ভালো থাকবে। একজন লোক শৈশবকালে বঙ্গবন্ধুকে ভালোবাসেন বলে তিনি ভালো বিচারক হতে পারবেন না, এটা সঠিক নয়। তার মানে বঙ্গবন্ধুকে ভালোবাসা, দেশকে ভালোবাসার যে লিটমাস টেস্ট, এটা যেমন জরুরি, ঠিক একইভাবে তিনি দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার মানুষকে অন্ধ হয়ে তিনি বিচার দিতে পারবেন কিনা, সেটা লিটমাস টেস্ট হবে আলাদা। কিন্তু এই দুটোকে এক করেই তাকে বিচারক বানাতে হবে, এবং এটা সেনাবাহিনীর জন্য প্রযোজ্য, এটা পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য, এটা পলিটিশিয়ানদের জন্য প্রযোজ্য। সর্বশেষ প্রশ্ন রাশেক ভাই, যে হিস্টোরিক গণভোট হলো জুলাই সনদের উপরে, এই জুলাই সনদ বাস্তবায়নে আপনার কতটুকু আশাবাদী? সরকার ইতিমধ্যে একটি সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে, বিরোধী দল তারা আন্দোলন করছে, তারা মনে করে যে সংবিধান সংস্কার কমিশন হবে, শপথ নিবে, ওর মাধ্যমে সংবিধান সংস্কার হবে, সংশোধন নয়। তো আপনি কি মনে করেন, বাংলাদেশের মানুষ আসলে কি এই গণভোটের রায় কার্যকর হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে? এখানে দুটো